হাম্পি ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের উত্তরে বিজয়নগর জেলায় অবস্থিত এমন এক পর্যটন স্থল যা একাধারে বিজয়নগর সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস এবং বাহমনি আক্রমণে তার ধ্বংস সাধন ছাড়াও পৌরাণিক, আধ্যাত্মিক এবং এক অদ্ভুত সুন্দর ভূমিরূপের সাথে দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। 1986 সালে এই স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মানে ভূষিত হয় এবং প্রত্যেক বছর দেশি বিদেশি মিলিয়ে প্রায় 7 লক্ষ পর্যটক এই স্থান ভ্রমণ করতে আসেন। আজ ঘুরে দেখাবো হাম্পির আরও কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান যেগুলো আমাদের আগের পর্বে আমরা কভার করিনি। আজ তৃতীয় পর্ব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 19শে অক্টোবর 2024 আর আমরা আছি হাম্পিতে। আমাদের গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে পায়ে হেঁটে আমরা হাম্পির বেশ কতগুলো উল্লেখযোগ্য স্পট কভার করেছিলাম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সাউথ হাম্পিতে যে কটি স্পট আমাদের দেখা বাকি ছিল সেগুলি কিভাবে অটো ভাড়া করে আমরা দেখতে পারি, তার জন্য অটো ভাড়া কত লাগে, কতটা সময় লাগে এবং আর কি কি জিনিস দেখার মতন আছে সাউথ হাম্পিতে। মানে আজকের ভিডিওতে সাউথ হাম্পি আমরা পুরো কমপ্লিট দেখাবো। এর পরের ভিডিওতে থাকবে নর্থ হাম্পির সমস্ত ডিটেলস, তাই আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে প্রতি শনিবার ঠিক বিকেল 4:30টার সময় একটি করে নতুন ভিডিও আসে আমাদের চ্যানেলে। তাহলে চলুন আর দেরি না করে আজকে সাউথ হাম্পি এক্সপ্লোর করতে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। এবার আপনাদেরকে বলে দিই যে হাম্পিতে কিভাবে আপনারা সাইট সিইং করবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সাউথ হাম্পির অটো স্ট্যান্ড। একদম বিরূপাক্ষ মন্দিরের উল্টো দিকেই রয়েছে এই যে বিরূপাক্ষ মন্দির, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা হাফ ডে এবং ফুল ডে হিসাবে অটো ভাড়া নিতে পারেন। হাফ ডে 4 ঘন্টায় আপনাদের অটো ভাড়া পড়বে মোটামুটি 700 থেকে 750 টাকা, আর ফুল ডে নিলে ওটা 1200 থেকে 1500 টাকা। সেটা পুরোটাই আপনাদের বার্গেনিংয়ের উপরে ডিপেন্ড করছে এবং সিজনের উপরে ডিপেন্ড করছে। হাম্পিতে মোটামুটি পিক সিজন থাকে নভেম্বর থেকে আর ফেব্রুয়ারির প্রথম ফার্স্ট উইক পর্যন্ত। আর এছাড়াও এখান থেকে ঘোরার জন্য 100 টাকা দিয়ে পার ডে আপনারা সাইকেল ভাড়া করে নিতে পারেন, অথবা এখানে 150 টাকা দিয়ে পার ডে মফেট ভাড়া পাওয়া যায়। এখানে কিন্তু কোনো বাইক বা স্কুটি ভাড়া পাওয়া যায় না, কিন্তু যদি আপনারা নর্থ হাম্পির দিকে যান ওখান থেকে গিয়ে আপনারা বাইক অথবা স্কুটি পার ডে 400 টাকা করে মোটামুটি ভাড়ায় ঘুরতে পারেন। কিন্তু ওইখানে মানে নর্থ হাম্পিতে যদি স্কুটি ভাড়া করেন সেই স্কুটি নিয়ে কিন্তু আপনি সাউথ হাম্পিতে আসতে পারবেন না, সেই স্কুটিটা আপনারা নর্থেই ঘুরতে পারবেন। আর আমাদের আজকের টোটাল সাইট সিইংয়ের ভাড়া কত খরচ হচ্ছে সবটা জানিয়ে দেবো ভিডিও শেষে। আমরা আমাদের সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 9:30 আর আমরা আজকে যাচ্ছি ভিরু ভাইয়ের সাথে। ভিরু ভাইয়ের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। ভিরু भाई कैसे आप हम लोगों को घुमाएंगे वो पूरा बाद में हम लोग बताएंगे, ठीक है? और आपका फ़ोन नंबर एक बार बता देना। ओके 9483381363। आई एम नेम वीरू। ওকে ওকে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এখানে আসলে ওর সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে এখানে আমরা কৃষ্ণ টেম্পল এবং তার পাশে এই যে নরসিংহা টেম্পল আর ভাদাভি লিঙ্গ এই দেখে এই দিকটা আমরা শেষ করেছিলাম। আজকে এগুলোকে ডান দিকে রেখে আমরা চলে যাচ্ছি সোজা কুইন্স বাথের দিকে। पहले हम लोग कहाँ जाएंगे भैया? सिस्टर स्टोन। ও पहले हम लोग এখন আমরা যাচ্ছি সিস্টার স্টোন দেখতে। হাম্পি থেকে কমলাপুর যাওয়ার রাস্তায় এখন আমরা দাঁড়িয়ে আছি সিস্টার স্টোনের সামনে। দুটো বিশাল আকৃতি পাথর এখানে একসাথে জুড়ে গিয়ে একটা অদ্ভুত বিন্যাস তৈরি করেছে। যদিও এর মধ্যে এখন ঢোকা যায় না, তবে বাইরে থেকে মানে রাস্তা থেকে আপনারা এই অসম্ভব একটা প্রাকৃতিক শিল্পকলার নিদর্শন দেখতে ভুলবেন না।
সিস্টার স্টোন থেকে কমলাপুরের রাস্তায় যাবার পথে 200 মিটার মাত্র এগিয়ে আসলেই আপনারা চলে আসবেন এই শিবা টেম্পলে। এই শিবা টেম্পলের বিশেষত্ব হচ্ছে এটা হলো আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল। এইখানে হচ্ছে গেট, এই মেইন গেট থেকে ঢুকে একটুখানি ডান দিকে রাস্তা দিয়ে হেঁটে গেলেই আমরা মূল যে মন্দির কমপ্লেক্স সেখানে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন যে এখানে মূল যে গ্রাউন্ডটা তার থেকে কতটা নিচে আমি নেমে যাচ্ছি। যেহেতু প্রায় একদম জমির তলাতেই এই টেম্পলটা গঠিত হয়েছে, সেই কারণেই কিন্তু এই মন্দিরের নাম হয়েছে আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল। এই আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পলের আর এক নাম হলো প্রসন্ন বিরূপাক্ষ মন্দির বা প্রসন্ন বিরূপাক্ষ টেম্পল, আর এই হলো এই মন্দিরের গোপুরা। প্রসন্ন বিরূপাক্ষ মন্দির বা আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল হাম্পির প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি। এটি হলো মন্দিরের গর্ভগৃহ, আর এই হলো পুরো মন্দির প্রাঙ্গণ। দেখুন, মন্দির প্রাঙ্গণের গর্ভগৃহে ঢুকলে আপনি দেখবেন চারিদিকে এইরকম রুইন্স পড়ে আছে, আর ভিতরটা কিন্তু জলে ভর্তি। সারা বছর সবসময়ই এখানে এই রকম জল থাকে, জলের তলায় ডুবে থাকে এই আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল। দেখুন, এখন আমরা যে জায়গায় রয়েছি তার কিছুটা দূর এগিয়েই এতটাই জল যে এর সামনে আর যাওয়া যাচ্ছে না। আর ওই যে দূরে শিবলিঙ্গটা দেখা যাচ্ছে ওটা কিন্তু একদম জলের নিচেই ডুবে আছে। এটাই এই মন্দিরের বিশেষত্ব। বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে নির্মিত এই মন্দিরটি বিরূপাক্ষ মন্দির থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে। খ্রিস্টীয় 14 শতকে নির্মিত এই মন্দিরটি ভগবান শিবের অবতার প্রসন্ন বিরূপাক্ষকে উৎসর্গ করা হয়েছে। 1980-র দশকে মন্দিরটি আবিষ্কারের পূর্বে 400 বছরেরও বেশি সময় ধরে সমাধিস্থ ছিল। এই মন্দিরটি বিজয়নগরের রাজপরিবারের সদস্যরা তাদের ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহার করতেন। জায়গা में जरा गेस्ट हाउस रहे थे। আচ্ছা, श्री कृष्ण का गेस्ट हाउस। কৃষ্ণদেবরায়ার যে গেস্ট তারা এখানে থাকে। নোবেলম্যানস কোয়ার্টারের পাশ থেকে আমরা এখন যাচ্ছি ডানাইক্স এনক্লোজারের দিকে। এই নোবেলম্যানস কোয়ার্টার থেকে কিছুটা এগিয়ে আসলেই ডান হাতে পড়বে ডানাইক্স এনক্লোজার। এখন আমি এই ডানাইক্স এনক্লোজারের মধ্যেই প্রবেশ করলাম। এখানে আপনারা দেখে নেবেন মোহাম্মদান ওয়াচ টাওয়ার, ব্যান্ড টাওয়ার এবং একটি মস্ক। এই এনক্লোজার চত্বরটি প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এবং এখানে প্রবেশ করে ডান দিকেই আপনি দেখতে পাবেন একটি উঁচু ওয়াচ টাওয়ার। এটি হলো দ্বিতল বিশিষ্ট মোহাম্মদান ওয়াচ টাওয়ার। সম্পূর্ণ চত্বরটি আগাছাতে ভরে ছিল। ভেতরের এই সরু রাস্তা দিয়ে এগিয়ে আসলে ভগ্নপ্রায় মসজিদের কিছু অংশ আপনারা দেখতে পাবেন। তবে এখানে যে রক্ষণাবেক্ষণের অভাব সুস্পষ্ট তা তো আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এই মসজিদের স্থাপত্য শৈলী এবং এর গঠন আমাকে ভীষণভাবে আকর্ষিত করেছিল। সম্পূর্ণ ইসলামিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মোহাম্মদান ওয়াচ টাওয়ার এবং তার পাশে এই মস্ক কিন্তু সচরাচর পর্যটকরা ভ্রমণ করতে আসেন না। তবে যেহেতু এই জায়গাটি আমার ভারী অদ্ভুত লেগেছিল তাই এইখানে এই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর ঠিক পাশেই রয়েছে ডেকোরেটেড ওয়াচ টাওয়ার বা অলংকৃত ওয়াচ টাওয়ার। কেন এটিকে অলংকৃত ওয়াচ টাওয়ার বলা হচ্ছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকম অদ্ভুত সুন্দর কারুকার্য খচিত ওয়াচ টাওয়ার কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায়। এই ওয়াচ টাওয়ারের ভিতরটা এইরকম ছিল। এটিতেও ওপরে ওঠার ব্যবস্থা ছিল, তবে বর্তমানে বাইরে থেকে দেখেই আপনাকে চক্ষু সার্থক করতে হবে, কারণ এর ভগ্ন দশার জন্য পর্যটকদের এর উপরে আর উঠতে দেওয়া হয় না। ডানাইক্স এনক্লোজার পরিদর্শন করে বেরিয়ে কিছুটা এগিয়ে রাস্তার বাঁ হাতেই রয়েছে নোবেলম্যানস কোয়ার্টার ভিউ পয়েন্টে যাওয়ার এই রাস্তা। এরকম সুন্দর একটা ভূমিরূপের মধ্যে থেকে সরু মাটির রাস্তা চলে গেছে এবং তারপর এইরকম পাথরে বাঁধানো সিঁড়ি, এবং যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিল যে সিঁড়ির ধার রেলিং দিয়ে, মানে লোহার রেলিং দিয়ে বাঁধানো ছিল। এবং এটি হলো এই ভিউ পয়েন্টের টপমোস্ট জায়গা, যেখান থেকে ডানাইক্স এনক্লোজার এবং তার পাশে এই রকম অদ্ভুত সুন্দর নোবেলম্যানস কোয়ার্টারের ভিউ পাওয়া যায়। দাঁড়িয়ে আছি নোবেলসম্যান ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে রাজা কৃষ্ণদেবরায়ার যে গেস্ট
তাদের থাকার যে জায়গা সেটার একটা বার্ডস আই ভিউ তো পাওয়া যায়ই, তার সাথে সাথে পুরো হাম্পির একটা অদ্ভুত সুন্দর ভিউ পাওয়া যায়। ঠিক এই রকম একটা 360 ডিগ্রি প্যানোরামিক আনহিন্ডার্ড ভিউ, অসম্ভব সুন্দর এই ভিউ পয়েন্টটা। এইরকম রেলিং করে দেওয়া রয়েছে ভিউ পয়েন্টের চারিদিকে, আর এখান থেকে ভিউটা একদম এইরকম। নোবেলম্যানস কোয়ার্টার ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার আমরা এগোচ্ছি জেনানা এনক্লোজারের দিকে। এই ডান দিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো হাজারা রামা মন্দির। এখানে তো আমরা পরে আসবই, তবে এখন আমরা সোজা চলে যাব জেনানা এনক্লোজারের দিকে। আর এই ভিউ পয়েন্ট থেকে জেনানা এনক্লোজারের দূরত্ব মাত্র 550 মিটার। চারিদিকে ইতিহাসের স্থাপত্য এইভাবেই হাম্পিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো দেখতে দেখতেই আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন এনক্লোজারের কাছাকাছি। এনক্লোজারে ঢোকার মুখে প্রথমেই বাঁদিকে পড়বে এই মিউজিয়ামটি। তবে এই মিউজিয়ামে আমরা আর প্রবেশ করছি না, আমরা এই মিউজিয়ামের উল্টো দিকে অটো পার্ক করে সোজা চলে গেলাম জেনানা এনক্লোজারের দিকে। এই জেনানা এনক্লোজারের মূল প্রবেশদ্বারে। এখানে প্রবেশের সময় সকাল 8টা থেকে সন্ধে 6টা এবং টিকিট মূল্য মাথাপিছু 10 টাকা করে। এই কিউআর কোড স্ক্যান করেই আপনারা টিকিট বুক করে নিতে পারবেন। 15 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেরই টিকিট লাগবে। বিদেশিদের জন্য টিকিট মূল্য মাথাপিছু 250 টাকা এবং ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা। বিজয়নগর সাম্রাজ্যের রাজ পরিবারের মহিলাদের জন্য সংরক্ষিত একটি সুরক্ষিত এবং নির্জন এলাকায় অবস্থিত এই জেনানা এনক্লোজার। এই চত্বরে প্রবেশ করে প্রথমেই বাঁদিকে পড়বে এই রকম একটি মিউজিয়াম। এই মিউজিয়ামটি ঘুরে দেখতে আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। মিউজিয়ামের মধ্যে রয়েছে ইতিহাসের নানান উল্লেখযোগ্য নিদর্শন। মিউজিয়াম পরিদর্শন করে বেরোনোর পর সামনে পড়বে এই রকম একটি ওয়াচ টাওয়ার। এখানে পূর্বে 4টি এই ধরনের ওয়াচ টাওয়ার ছিল। এখন আমি যে স্থানটিতে উঠছি এটি হলো কুইন্স প্যালেস বেসমেন্ট, মানে রানীর প্রাসাদের শুধুমাত্র বেসমেন্টটি প্রাসাদের অস্তিত্বের প্রমাণ হিসেবে এনক্লোজারের কেন্দ্রে রয়ে গেছে। এটির আয়তন প্রায় 1334 বর্গ মিটার। এটি এখনো পর্যন্ত হাম্পির ধ্বংসাবশেষের মধ্যে খনন করা সবচেয়ে বড় প্রাসাদ ভিত্তি। জেনানা এনক্লোজারের মধ্যে অবস্থিত এই বেসমেন্টটি থেকে চারপাশের দৃশ্য যেমন আপনি সুন্দর দেখতে পাবেন, তেমন এই ত্রিস্তরীয় বেসমেন্টটি দেখলে অনুভব করা যায় একসময় এর কি বিশাল ব্যাপ্তি ছিল। কুইন্স বেসমেন্টের পাশেই রয়েছে জেনানা এনক্লোজারের প্রধান আকর্ষণ লোটাস মহল। এটি এনক্লোজারের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এটি হাম্পির সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলির মধ্যে একটি। মুঘল আক্রমণের পর যে কয়টি স্থান প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে তার মধ্যে এই লোটাস মহল অন্যতম। পদ্মের কুঁড়ি আকারে এর কাঠামোটি নকশা করা হয়েছে বলে এটির নাম দেওয়া হয়েছে লোটাস মহল। এটি ছিল আসলে রানীর সামার প্যালেস। এই স্তম্ভগুলির মধ্যে রয়েছে টেরাকোটার পাইপ এবং গ্রীষ্মকালে এই পাইপগুলিতে ঠান্ডা জল ঢেলে দেওয়া হতো, তাই বাইরে যখন হাওয়া চলতো পুরো মহলের মধ্যে ন্যাচারাল এসির একটা ঠান্ডা বাতাস বয়ে যেত। লোটাস মহলের পাশেই রয়েছে জল মহল বা ওয়াটার প্যাভিলিয়ন। অতীতে 4টি ওয়াচ টাওয়ার থাকলেও বর্তমানে এই চত্বরের পূর্ব, দক্ষিণ পূর্ব এবং উত্তর দিকে 3টি ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারটির সামনে থেকেই আপনারা প্রবেশ করবেন এলিফ্যান্ট স্টেবল বা হাতির আস্তাবল চত্বরে। এখন আমি আছি এই জেনানা এনক্লোজারের মধ্যে আরও একটি চিত্তাকর্ষক কাঠামো এলিফ্যান্ট স্টেবলের সামনে। এটি রাজকীয় হাতিদের আশ্রয় দেবার জন্য ব্যবহৃত হতো। এটি এমন কয়টি স্থাপনাগুলির মধ্যে একটি যা হাম্পিতে মুঘল আক্রমণের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি, যার ফলে 1565 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের আমলে তৈরি হওয়া প্রাচীন আস্তাবলটি আজও পর্যটকদের মধ্যে একটি প্রধান আকর্ষণ। 11টি গম্বুজের মধ্যে কেন্দ্রীয় গম্বুজটি সবচেয়ে সুসজ্জিত এবং বৃহত্তম। বাকি 10টি গম্বুজই ইসলামিক স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে। এই এলিফ্যান্ট স্টেবলে যে সমস্ত হাতিরা থাকতো তাদের মাহুতদের জন্য একটি রেস্ট রুমের ব্যবস্থা করা হয়েছিল একেবারে এলিফ্যান্ট স্টেবলের পাশেই। এটি হলো মাহুতস রেস্ট রুম, তবে বর্তমানে এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে।
জেনানা এনক্লোজার চত্বর থেকে বেরিয়েই বাইরে পড়বে শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল বা সংক্ষেপে রঙ্গ মন্দির। এই জোড়া মন্দির কমপ্লেক্সটি ভগবান বিষ্ণু এবং তার স্ত্রী লক্ষ্মীকে উৎসর্গীকৃত করা হয়েছিল। মন্দির গাত্রে পাথরের ওপর বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। তবে যদিও এই মন্দিরটি কিন্তু প্রায় ভগ্ন দশায় পড়েছিল, মন্দিরের রক্ষণাবেক্ষণের অভাব যথেষ্ট সুস্পষ্ট এবং এই মন্দিরের মধ্যে কোনো বিগ্রহ নেই। গর্ভগৃহে এরকমই একটি বেদি রাখা রয়েছে। তবে এখানকার প্রধান আকর্ষণ হলো এই মনোলিথিক পাথরের ওপর হনুমানের মূর্তিটি। সুন্দর, শান্ত এবং নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই রঙ্গমন্দির পরিদর্শন করে আমরা এগোতে লাগলাম হাম্পি পানসুপারি বাজারের দিকে। পথেই পড়বে পত্তনাদা ইয়েল্লাম্মা নামে এই মন্দিরটি। ಶ್ರೀ ಪಟ್ಟಣದೆಲ್ಲಮ್ಮ ನಾವು ಪೂಜಾರಿಯರು, ಪಟ್ಟಣದೆಲ್ಲಮ್ಮ ಗುಡಿ ಪೂಜಾರಿಯರು. ನಮ್ಗೆ ಇಲ್ಲಿಗೆ ಐತೆಲ್ಲ ಅದು ನೋಡಕ್ಕೆ। পত্তনাদা ইয়েল্লাম্মা মন্দির থেকে এখন আমরা হাম্পি পানসুপারি বাজারের মধ্যে থেকে যাচ্ছি এখানকার আরও একটি বিখ্যাত মন্দির হাজারারামা মন্দির দর্শন করতে। হাম্পির এই ভগ্নপ্রায় পানসুপারি বাজারও কিন্তু একটা সময় হাম্পিতে প্রচণ্ড উল্লেখযোগ্য একটি বাজার ছিল। হাজারারামা মন্দির গেটের ঠিক উল্টো দিক থেকেই শুরু হচ্ছে হাম্পির পানসুপারি বাজার। এখন আমরা চলেই এসেছি হাজারারামা মন্দিরের সামনে। তার আগে মানে মন্দিরে প্রবেশের আগে এখান থেকে পুরো পানসুপারি বাজারের ধ্বংসাবশেষটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা প্রবেশ করছি হাম্পির বিখ্যাত হজরা রামচন্দ্র মন্দিরে। এই মন্দিরটি ভগবান রামের উদ্দেশ্যে নিবেদিত হাম্পির একটি বিখ্যাত মন্দির। 15 শতকের প্রথম দিকে বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায় দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল। এটিতে শুধুমাত্র একটি গর্ভগৃহ, স্তম্ভযুক্ত হল এবং অর্ধমণ্ডপ রয়েছে। তবে এই মন্দিরের বিশেষত্ব হল এই মন্দির গাত্রে পাথরে খোদাই করা রামায়ণের গল্প, যা অদ্ভুত সুন্দরভাবে এর মন্দির গাত্রে রামায়ণের গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। তা দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। মন্দিরের বাইরের দেয়াল রাম ও কৃষ্ণের মূল নিদর্শন দ্বারা অলঙ্কিত। এছাড়াও সেই সময় দশেরা উৎসবের র্যালিতে অংশ নেওয়া ঘোড়া, হাতি, পরিচারক, সৈন্য এবং নৃত্যরত নারীদের শোভাকেও মন্দির গাত্রে খোদাই করা হয়েছে। বাইরেটা ঘুরে দেখে এবার আমরা প্রবেশ করলাম এই মন্দিরের গর্ভগৃহে। আর এর গর্ভগৃহে রয়েছে এরকম কালো পাথরের 4টি স্তম্ভ এবং প্রত্যেকটি স্তম্ভের গায়ে এই অপূর্ব সুন্দর কারুকার্য খচিত দেবদেবীর মূর্তিগুলি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এত সুন্দর নিখুঁত কারুকার্য এর আগে কিন্তু আমি কোনো মন্দিরে দেখিনি, যদিও সেই সময় মূল গর্ভগৃহটি বন্ধ ছিল। এই মন্দিরে প্রবেশের সময় সকাল 6টা থেকে সন্ধে 6টা এবং এখানে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। হাজারারামা মন্দির দর্শন করে এবার আমরা প্রবেশ করছি হাম্পির রয়্যাল এনক্লোজারে। এই রয়্যাল এনক্লোজারের মধ্যে মূলত 3টি দর্শনীয় স্থান রয়েছে, আর আমরা কিন্তু এই সমস্ত জায়গা পায়ে হেঁটেই পরিদর্শন করছি। অটো পার্কিংয়েই রাখা রয়েছে, তার কারণ এই সমস্ত জায়গাগুলি পাশাপাশি অবস্থিত। আচ্ছা, প্রথমেই আমরা চলে এলাম হাম্পির রয়্যাল এনক্লোজারের সবচাইতে উল্লেখযোগ্য কাঠামোগুলির মধ্যে অন্যতম একটি আন্ডারগ্রাউন্ড চেম্বারে। ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মাটি থেকে বেশ কয়েক ধাপ নিচে নেমে মাটির তলায় সুড়ঙ্গ করে তৈরি করা হয়েছে এই আন্ডারগ্রাউন্ড চেম্বারটি। এটি আসলে একটি গোপন চেম্বার, যেখানে রাজা তার বিশ্বস্ত লেফটেন্যান্টদের সাথে গোপন বৈঠক করতেন। এটি আজও বেশ অক্ষত অবস্থায় রয়েছে। দেওয়ালগুলি কালো পাথর ও সবুজ কোয়ার্টজ দিয়ে তৈরি করা হয়েছে। আন্ডারগ্রাউন্ড চেম্বারের যে অংশের ছাদটি ভেঙে গেছে, ওপর থেকে সেটিকে দেখতে ঠিক এই রকম লাগছে। এটি পরিদর্শন করতেও মিনিট 5 সময় লাগবে। আন্ডারগ্রাউন্ড চেম্বারের পাশেই রয়েছে এরকম একটি বিশাল বড় বেসমেন্ট টাইপের কাঠামো। এটি হলো আসলে কিংস অডিয়েন্স হল। কোনো উৎসব বা অনুষ্ঠানের সময় রাজার আমন্ত্রিত অতিথিদের এখানে বসেই অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হতো। এইখান থেকে সামনের চত্বরটা কিন্তু দারুণভাবে দেখা যায়।
আর এই রয়্যাল এনক্লোজারের মধ্যে দেখতে পাবেন এরকম কয়েকটি শুষ্ক পুষ্করিণী রয়েছে। গ্রীষ্মকালে অতিরিক্ত জল সংরক্ষণ করে রাখবার জন্যই এই পুষ্করিণীগুলিকে খনন করা হয়েছিল। আর এখন সামনে এই যে উঁচু বর্গাকার মঞ্চের মতো স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হলো মহানবমী ডিব্বা। রয়্যাল এনক্লোজারের মধ্যে চিত্তাকর্ষক, আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য আরও একটি দর্শনীয় স্থান হলো এই মহানবমী ডিব্বা। রাজা কৃষ্ণদেবরায় উদয়গিরি মানে বর্তমান ওড়িশা জয়ের স্মরণে এটি নির্মাণ করেন এবং প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন এই প্ল্যাটফর্মটি ধারাবাহিকভাবে আসা প্রত্যেকটি রাজাই তাদের উন্নতি সাধনের জন্য ব্যবহার করেছিল। রাজা এই প্ল্যাটফর্মটি যুদ্ধের খেলা, রাজকীয় প্রাণীদের শো, বাদ্যযন্ত্রের পরিবেশনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নবরাত্রি উদযাপন মানে 9 দিন 9 রাতের রাষ্ট্রীয় উৎসব দেখতে ব্যবহার করতেন। এই উৎসব উপলক্ষে প্রতি বছর রাজার অধীনস্থ বিভিন্ন প্রদেশের গভর্নররা রাজার রাজত্বের প্রতি তাদের আনুগত্যের অঙ্গীকার করতে রাজধানী পরিদর্শন করতেন। রাজার জন্য এটি ছিল অত্যন্ত সম্মানের এবং নিজের গৌরব প্রদর্শনের একটি উল্লেখযোগ্য স্থান। 30 স্তর বিশিষ্ট এই প্ল্যাটফর্মটির গায়ে নিপুণভাবে খোদাই করা ভাস্কর্য এবং অলঙ্করণগুলি রাজকীয় অনুষ্ঠান থেকে শুরু করে শিকারের দৃশ্য, পর্তুগিজ থেকে আরবি থেকে চীনা সংযোগের যে কোনো জিনিসকে দৃশ্যায়িত করে। মহানবমী ডিব্বা থেকে এবার আমরা চলে এলাম এখানকার আরও একটি উল্লেখযোগ্য স্থান ব্ল্যাক স্টোন পুষ্করিণী দর্শন করতে। এই পুষ্করিণীটির মূল আকর্ষণ হলো এর ধাপগুলির বা সিঁড়িগুলির প্রতিসম বিন্যাস। এটি একটি 5 টায়ার্ড ট্যাঙ্ক যেখানে প্রত্যেকটি স্তর কয়েকটি সিঁড়ি বা ধাপ নিয়ে গঠিত, আর এই নালা দিয়েই মিষ্টি জল সংরক্ষণ করা হতো। এই রয়্যাল এনক্লোজারটি দর্শন করতে আপনাদের প্রায় ঘন্টাখানেক সময় তো লেগেই যাবে। এখান থেকে বেরোনোর পর সামনেই পড়বে কালো পাথরের এরকম এক জোড়া দরজা। এটি রয়্যাল এনক্লোজারের প্রবেশদ্বারের ভগ্নাংশ। রয়্যাল এনক্লোজার থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব কুইন্স বাথের দিকে। এই রয়্যাল এনক্লোজার থেকে কুইন্স বাথের দূরত্ব মাত্র 600 মিটার। রাস্তার দুপাশে ইতিহাসের অজস্র নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কুইন্স বাথ বা রানীর স্নানঘর বিজয়নগর সাম্রাজ্যের আরও একটি স্থাপত্যের উৎকর্ষ উদাহরণ। বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে নির্মিত রানীর স্নানঘরটি নির্মিত হওয়ার 500 বছরেরও বেশি সময় পরে আজও দর্শকদের সমানভাবে মুগ্ধ করে। এই যে নিচের অংশটি দেখতে পাচ্ছেন, এটি ছিল মূল স্নানের জায়গা। এই স্নানাগারটির আয়তন প্রায় 15 বর্গমিটার এবং এর গভীরতা 1.8 মিটার। স্নানাগারটি সুন্দর খিলানযুক্ত করিডোর দ্বারা বেষ্টিত, আর দেওয়ালের কারুকার্যগুলো তো দেখতেই পাচ্ছেন। বিজয়নগর রাজপরিবারের মহিলাদের এবং রানীর স্নানের জন্য অচ্যুত রায় এই কুইন্স বাথ প্যালেসটি নির্মাণ করেছিলেন। যদিও রানীর স্নানঘর নামেই এটির নামকরণ করা হয়েছিল, তবে সম্ভবত এটি রাজা এবং তার রানীদের ব্যক্তিগত স্নানাগার হিসাবে ব্যবহৃত হতো। কুইন্স বাথ থেকে বেরিয়ে দেখলাম ঘড়িতে সময় দুপুর 1টা, আর পেটেও বেশ ছুঁচোয় ডন মারছে। তাই চলে এলাম হাম্পির একটি বিখ্যাত রেস্টুরেন্ট ম্যাঙ্গো ট্রি রেস্টুরেন্টে আজকের লাঞ্চটা সারবার জন্য। চলে এসেছি ম্যাঙ্গো ট্রি রেস্টুরেন্টে, আর আমি নিয়ে নিয়েছি একটা ম্যাঙ্গো ট্রি স্পেশাল সাউথ ইন্ডিয়ান থালি। অনেকগুলো জিনিস দিয়েছে, 1 2 3 4 5 6টা। একটা তো দই আছে, তার 5টা তরকারি আর রসম আছে, 2টো চাপাটি, স্টিম রাইস, একটা পাঁপড়, আর এখানে 2 রকমের চাটনি। এই প্লেটটার দাম পড়েছে আমার 220 টাকা। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। থালি শেষ করে নিয়ে নিলাম এখানকার স্পেশাল একটি ডেজার্ট আইটেম বানাউফি পাই নামে এই ডেজার্টটি। দারুণ সুন্দর এই ডেজার্টটি আপনারাও টেস্ট করতে ভুলবেন না যদি আপনারা এই ম্যাঙ্গো ট্রি রেস্টুরেন্টে আসেন হাম্পি ভ্রমণ করতে করতে। ম্যাঙ্গো ট্রি রেস্টুরেন্ট থেকে এবার আমরা যাব আজকের প্রধান আকর্ষণ
বিজয় ভিত্তালা টেম্পলের দিকে। এই ভিত্তালা টেম্পলে দুটি পথ দিয়ে যাওয়া যায়, একটি হলো সড়ক পথে যেটিতে এখন আমরা যাচ্ছি, আরেকটি হলো হাঁটা পথে যেটিও আমরা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই। এই ব্যাঙ্গো ট্রি রেস্টুরেন্ট থেকে ভিত্তালা টেম্পলের দূরত্ব 5 কিলোমিটার, গাড়িতে ওই 15-20 মিনিট মতন সময় লাগবে। রাস্তা বেশ ভালো, আর মন্দিরের পাশে সামনে এরকম অটো স্ট্যান্ডে অটো পার্ক করে মূল দরজা দিয়ে প্রবেশ করতে হবে। তবে এইখানে দরজা দিয়ে প্রবেশ করবার পর কিন্তু প্রায় 2 কিলোমিটার মতন রাস্তা হেঁটেই যেতে হবে। যদিও এখানে যাতায়াতের জন্য ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, কিন্তু এই ব্যাটারি চালিত গাড়িতে যাওয়ার জন্য এতই লম্বা লাইন পড়েছিল, আমরা আর দেরি না করে হাঁটা লাগালাম। তবে এই হেঁটে যাওয়ার একটা সুবিধা হলো, এই যাত্রাপথের মাঝখানে যে কয়টি ছোটোখাটো দেখবার জিনিস আছে সেগুলি কিন্তু আমরা দেখতে দেখতে যেতে পারবো। গাড়িতে গেলে সেটি হবে না, কারণ গাড়ি সোজা নিয়ে গিয়ে ভিত্তালা মন্দির কমপ্লেক্সেই দাঁড় করাবে এবং ওখান থেকে তুলে আবার মেন গেটেই নিয়ে আসবে। এই যাতায়াতের জন্য আপনাদের খরচ পড়বে মাথা পিছু 40 টাকা করে। এখন যেমন আমরা এই যাত্রাপথের মাঝে অবস্থিত কুডুরে গম্মে নামক এই ছোট মন্দিরটি দর্শন করছি। এই মন্দিরের অপূর্ব কারুকাজ সত্যি আমায় মুগ্ধ করেছিল। যদিও এই মন্দিরের গর্ভগৃহে কোনো দেবতার বিগ্রহ ছিল না, তবে এই মন্দির প্রাঙ্গণ থেকে সামনেটা কি অপূর্ব সুন্দর লাগছে না? কুডুরে গম্বে মণ্ডপের ঠিক উল্টো দিকেই রয়েছে এরকম একটি অদ্ভুত সুন্দর পুষ্করিণী, যার নাম ভিত্তালা রায়া পুষ্করিণী। ভিত্তালা মন্দিরে পূজা অর্চনার জন্য এই পুষ্করিণীর জলই ব্যবহার করা হতো। এই অপূর্ব সুন্দর শান্ত সবুজ স্নিগ্ধ পুষ্করিণী আর তার পিছনে এইরকম পাথরের ভূমিরূপ আমাকে যেন বারবার অতীতের পাতায় নিয়ে গিয়ে ফেলছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো ইতিহাসের পাতায় দাঁড়িয়ে আছি, কারণ এই ধরনের দৃশ্যপট, এরকম পরিবেশ এর আগে জীবনে কখনো আমি অভিজ্ঞতা করিনি। এরকম ছবি সাধারণত ইতিহাস বইয়ের পাতায় অথবা টিভির চ্যানেলেই দেখে অভ্যস্ত। আজ আমি যে স্বয়ং এই স্থানে দাঁড়িয়ে আছি তা বিশ্বাস করতে খুব অসুবিধা হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এই বুঝি ঘোড়ার পিঠে চড়ে কোনো রাজা আমার সামনে চলে আসবেন। যারা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস তুঙ্গভদ্রার তীরে বইটি পড়েছেন, তারা আমার এই কথার মর্মার্থ যথার্থই বুঝতে পারবেন। যাক, কথায় কথায় আমরা চলেই এসেছি ভিত্তালা মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। এখানে প্রবেশের জন্য আলাদা করে কোনো টিকিট লাগে না। কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটা থাকলে সেটা দেখিয়ে সব মন্দিরে আপনি প্রবেশ করতে পারবেন। এবার আমরা প্রবেশ করেছি হাম্পিতে অবস্থিত সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় ভিত্তালা মন্দির প্রাঙ্গণে। আর আমার সামনে রয়েছে সেই বহু প্রতীক্ষিত পাথরের রথ। এই ভিত্তালা মন্দির কমপ্লেক্সেই রয়েছে দুর্দান্ত ভাস্কর্যযুক্ত হাম্পির গৌরব সেই পাথরের রথ, যা বিজয়নগর রাজ্যের সবচেয়ে অত্যাশ্চর্য স্থাপত্য হিসাবে বিবেচিত হয়। আমাদের দেশের 3টি বিখ্যাত পাথরের রথের মধ্যে এটি একটি। অন্য 2টি রথের মধ্যে একটি রয়েছে ওড়িশার কোনারকে এবং আরেকটি রয়েছে তামিলনাড়ুর মহাবলীপুরমে। এটি কিন্তু আসলে একটি মন্দির যেখানে পূজিত হন গরুড় দেব। হিন্দু পুরাণ অনুসারে গরুড় হলেন ভগবান বিষ্ণুর বাহক। যেহেতু মূল মন্দিরে বিষ্ণুর ভিত্তালা রূপকে পূজিত করা হয়, তাই ঠিক তার সামনেই এই পাথরের রথের মধ্যে গরুড় দেবকে প্রতিষ্ঠা করা হয়েছে। তবে এটির জনপ্রিয়তার আরও একটি কারণ হলো বর্তমানে 50 টাকার নোটের পিছনে রয়েছে এই পাথরের রথের ছবি। তাই এখানে আসলে চকচকে একটি 50 টাকার নোটের সাথে ছবি তুলতে ভুলবেন না। পাথরের রথের ঠিক পাশেই রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য খচিত এই কল্যাণ মণ্ডপ। এরকম কল্যাণ মণ্ডপ প্রতিটি মন্দির সংলগ্নই একটি করে থাকে, যেখানে বিবাহ অনুষ্ঠান বা কোনো শুভ কার্য সম্পন্ন হয়। তবে এই মণ্ডপটি একেবারেই আলাদা এর অদ্ভুত সুন্দর কারুকার্যের জন্য। এই ভিত্তালা মন্দিরটি 15 শতকে বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম শাসক রাজা দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে নির্মিত হয়েছিল। তবে 16 শতকে বিজয়নগর রাজবংশের সবচেয়ে বিখ্যাত শাসক রাজা কৃষ্ণদেবরায়ের রাজত্বকালে মন্দিরের বেশ কয়েকটি অংশ সম্প্রসারিত
এবং উন্নত করা হয়েছিল। মন্দিরটিকে বর্তমান রূপ দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আশ্চর্য সুন্দর কল্যাণ মণ্ডপের পাশেই রয়েছে আরও একটি অভূতপূর্ব মন্দির প্রাঙ্গণ বা মহামণ্ডপ। স্টোন চ্যারিয়ট বা পাথরের রথের একেবারে উল্টো দিকে অবস্থিত এই মহামণ্ডপটি 4টি ছোট হল নিয়ে গঠিত। মন্দিরের সম্মুখভাগে 40টি স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলির প্রত্যেকটির উচ্চতা 10 ফুট। ভিত্তালা মন্দিরের মধ্যে আরও একটি আকর্ষণীয় মন্দির হলো সঙ্গীত মণ্ডপ বা মিউজিক্যাল টেম্পল। বৃহৎ এই মণ্ডপটি তার 56টি সঙ্গীত স্তম্ভের জন্য বিখ্যাত। এই বাদ্যযন্ত্র স্তম্ভগুলি সারেগামা স্তম্ভ নামেও পরিচিত। পূর্বে এই স্তম্ভগুলিতে আঘাত করলে এখান থেকে সঙ্গীতের সুর নির্গত হতো, তবে কিছু পর্যটকের অতিরিক্ত কৌতূহলের কারণে বর্তমানে আর তার অনুমতি দেওয়া হয় না। এটি হলো ভিত্তালা মন্দিরের আরও একটি গোপুরাম, আর এই গোপুরামের ঠিক পাশেই রয়েছে দেবী মাতা শ্রাইন। মূলত দ্রাবিড়িয়ান স্থাপত্য শৈলীতেই এই ভিত্তালা মন্দির নির্মাণ করা হয়েছিল। এই মন্দির কমপ্লেক্সটি একটি বিস্তৃত এলাকা নিয়ে গঠিত, যা চারপাশে উঁচু প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু গতকাল থেকে যে কটি মন্দির দর্শন করলাম, এখানে লোকাল টুরিস্টের সংখ্যা সবথেকে বেশি দেখতে পেয়েছি। তার মানে এটি কিন্তু স্থানীয়দের কাছেও অত্যন্তভাবে জনপ্রিয়। এখন আমরা এই ভিত্তালা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি। গর্ভগৃহের মধ্যেও এরকম বেশ কয়েকটি স্তম্ভ রয়েছে, যার গায়ে রয়েছে অপূর্ব সুন্দর পাথরে খচিত মূর্তি। এই ভিত্তালা মন্দির কমপ্লেক্সের ভেতরে কিন্তু অনেকগুলি হল, মন্দির এবং মণ্ডপ রয়েছে। এর প্রত্যেকটির কাঠামোই পাথর দিয়ে তৈরি এবং প্রত্যেকটি কাঠামোরই একটি নিজস্ব সৌন্দর্য রয়েছে। এই ভিত্তালা মন্দিরে বিষ্ণুদেবকে ভিত্তালা বিষ্ণু নামে পুজো করা হতো। তবে পৌরাণিক মতে বলা হয় বিষ্ণুদেবের কাছে এই মন্দিরটি অনেক বড় লেগেছিল, তাই তিনি নিজ গৃহে ফিরে গিয়েছিলেন। গর্ভগৃহের মধ্যে বর্তমানে এরকম দুটি বেদি রয়েছে, তবে কোনো দেবতা বা দেবীর মূর্তি নেই। আর গর্ভগৃহের চারপাশ এই রকম সুড়ঙ্গ দ্বারা পরিবেষ্টিত। এর স্থাপত্যশৈলী এতটাই অদ্ভুত যে পাথরগুলিকে এমনভাবে সজ্জিত করা হয়েছে অল্প আলো প্রবেশ করছে এর ভেতরে, যা এই মন্দিরের ভিতরের চত্বরকে আরও রহস্যময় এবং মায়াবী করে তুলেছে। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় গাইড ভাড়া পাওয়া যায়। গাইড ভাড়া নিয়ে আপনারা যদি কোনো জায়গা দেখেন, তাহলে সেই জায়গা সম্পর্কে আরও অনেক তথ্য আপনারা জানতে পারবেন। তবে আমার বিশ্বাস আমাদের ভিডিও দেখে যারা যাবেন তাদের আর আলাদা করে গাইডের প্রয়োজন হবে না। ভিত্তালা মন্দির পরিদর্শন করে আমরা বাইরে চলে এলাম, আর এখানে এসেই দেখা পেলাম সেই ব্যাটারি চালিত গাড়িগুলির। আর এখানে দেখুন, এই ব্যাটারি চালিত গাড়িতে যাবার জন্য কিরকম লম্বা লাইন পড়েছে। ভিত্তালা মন্দিরের দক্ষিণ গেট থেকে বাইরে এসে ডান দিকে কিছুটা এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন এই রকম একটি জায়গা। এটিকে বলা হয় রুইন্ড গেটওয়ে। অর্থাৎ এই জায়গাতে এই মন্দিরের মূল প্রবেশদ্বার ছিল, কিন্তু বর্তমানে তা একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে সেই ধ্বংসাবশেষেও শিল্পের অহংকার মাথা তুলে দাঁড়িয়ে আছে। রুইন্ড গেটওয়ে দিয়ে খানিকটা এগিয়ে আসলেই সামনে দেখতে পাবেন দুদিকে দণ্ডযুক্ত এরকম একটি বস্তু, যেটিকে বলা হয় কিংস ব্যালেন্স। কোনো শুভ তিথিতে রাজার ওজনের সমপরিমাপ স্বর্ণ মুদ্রা দান করা হতো কোনো মন্দিরে, অথবা বিলিয়ে দেয়া হতো সাধারণ মানুষের মধ্যে। তার কিছুটা পাশেই রয়েছে এরকম একটি ছোট মন্দির, আর সামনেই রয়েছে এই রকম 2 স্টোরিড একটা মণ্ডপ, ঠিক যেরকম মণ্ডপ আমরা আগের দিন দেখেছিলাম হেমকুটা পর্বতের ওপর থেকে। আর এই সামনের সোজা রাস্তা চলে গেছে বিরূপাক্ষ মন্দিরের দিকে। পরদিন সকালে বিরূপাক্ষ মন্দির থেকে ভিত্তালা মন্দিরে আসার এই রাস্তাটি আমরা এক্সপ্লোর করেছিলাম, আর এটা আপনাদেরকে এক্সপ্লোর করতেই হবে। কেন, চলুন দেখে নিই। এখন বাজে ভোর 6টা, আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গেস্ট হাউস থেকে পায়ে হেঁটে বিরূপাক্ষ মন্দির এবং হাম্পি বাজারের সামনে থেকে এসে
কম্পাভূপাস পথ ধরে ভিত্তিলা মন্দিরের দিকে যাওয়ার রাস্তাটা দেখাতে। এই রাস্তাটা কিন্তু একদম অন্যরকম এবং এই রাস্তায় আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে এবং এই রাস্তাটা আপনারা অবশ্যই এক্সপ্লোর করবেন, তার কারণ এই যে পথটা, এই পুরো পথে কিন্তু বেশ কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এবং মন্দির রয়েছে। চলুন এখন দেখে নিই এই পথের সবকটি মন্দির এবং দর্শনীয় স্থান। আমার পিছনেই রয়েছে মনোলিথিক বুল, অচ্যুতরায়া টেম্পল এবং মাতঙ্গ হিলে যাওয়ার রাস্তা। আর এই দিকে মানে ডান হাতে কিছুটা এগোলেই রয়েছে ট্যুরিজম পুলিশ সেন্টার। ঠিক তার আগে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে হেঁটে আমাদের যেতে হবে এখন। দেখেছেন রাস্তা জানা না থাকলে কীরকম ভুল হয়। আসলেই এটি হলো একটি ভুল রাস্তা, যদিও কিছুটা যাবার পর আমরা সেটা বুঝতে পেরেছিলাম। তাই আবার এই রাস্তা থেকে বেরিয়ে এসে সামনে কয়েক পা এগোতেই বাঁ দিকে চোখে পড়বে এরকম ডিরেকশন দেওয়া একটি রাস্তা। এটি দেখলে আর ভুল হওয়ার কোনো উপায় নেই। এই রাস্তা ধরেই আপনারা বাঁ দিকে সোজা চলে যাবেন। ভোরের হালকা ঠান্ডাকে গায়ে মেখে আমরা এগোতে লাগলাম। তুঙ্গভদ্রা নদীকে বাঁদিকে রেখে কম্পাভূপা পাথওয়ে ধরে আমরা এগোতে লাগলাম। এই সম্পূর্ণ রাস্তাটিতেই তুঙ্গভদ্রা নদী আমাদের বাঁ দিকে যাবে। বিরূপাক্ষ মন্দির থেকে ভিত্তলা মন্দিরে যাবার এই কম্পাভূপা পাথওয়ের দূরত্ব হলো মাত্র 2 কিলোমিটার। 1386 খ্রিস্টাব্দে রাজা হরিহরণের পুত্র কম্পাভূপা এই পাথওয়েটি নির্মাণ করেন। পাথরের মধ্যে থেকে এরকম সরু রাস্তা ধরে আপনাদেরকে এগোতে হবে। আর এই রকম রাস্তা দিয়ে চলার সময় যাত্রার শুরুতেই আপনার সামনে পড়বে পাথরের ওপর খোদাই করা রাজা কম্পাভূপার এরকম একটি চিত্র। তাই পথের প্রারম্ভে তার কাছে ঋণ স্বীকার করে কম্পাভূপার আশীর্বাদ নিতে ভুলবেন না যেন। কম্পাভূপার এই মূর্তিটি ক্রস করলেই সামনে বাঁদিকে পড়বে তুঙ্গভদ্রা নদী। তুঙ্গভদ্রা নদীকে এত সামনে দেখতে পেয়ে তার জল স্পর্শ করে মাথায় একটু না ছোঁয়ালে তো হয় না, তাই চলে গেলাম তুঙ্গভদ্রার আশীর্বাদ নিতে। এই স্থান থেকেই তুঙ্গভদ্রা নদী তার গতিপথ পরিবর্তন করেছে। আপনারা হয়তো ভাবছেন এরপর জলে নামতে হবে, না হলে সামনে এগোবো কি করে? কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এর পাশেই পাথরের এরকম একটি মণ্ডপের মধ্যে থেকে রাস্তা করে দেওয়া রয়েছে, সেখান থেকে পায়ে হেঁটেই এগিয়ে আসতে হবে। এই যে সামনে কচ্ছপের পিঠের মতো উল্টানো একটি জিনিস দেখতে পাচ্ছেন, এটি হলো কোরাকল, যা হাম্পিতে আসলে মাস্ট ডুইং একটা জিনিস। ভারী বর্ষার কারণে তুঙ্গভদ্রার জল বেড়ে যাওয়ায় এই সময় দুর্ভাগ্যজনকভাবে কোরাকল রাইড বন্ধ ছিল। তবে আপনারা যখন আসবেন তখন কিন্তু এই কোরাকল রাইডের মজা নিতে একদম ভুলবেন না। এটি কিন্তু কোরাকল রাইডের একটি স্টেশন এবং আগের দিন বিরূপাক্ষ মন্দির থেকে আমরা যে তুঙ্গভদ্রা নদীতে গিয়েছিলাম ওখান থেকেও কোরাকল রাইড করা যায়। এখন আমি দাঁড়িয়ে আছি হাম্পির সবথেকে পবিত্র জায়গা চক্রতীর্থে। এই জায়গার নাম চক্রতীর্থ হয়েছে তার কারণ এর পাশে রয়েছে তুঙ্গভদ্রা নদী, যার গতিপথ এখান থেকে পাল্টে যাচ্ছে, মানে সোজা যেতে যেতে এটা উত্তরমুখী হয়ে যাচ্ছে এবং এই উত্তরমুখী হয়ে যাওয়ার আগে আমার পিছনে লক্ষ্য করবেন একটা বড় পাথর রয়েছে। ওই পাথরে ধাক্কা খেয়ে এখানকার জল চক্রাকারে এবং ভীষণ খরস্রোতা হয়ে ঘুরতে থাকে। স্থানীয়রা বিশ্বাস করেন যে যখন জল এরকম চক্রাকারে ঘুরতে থাকে তার মধ্যে রাম, সীতা এবং লক্ষ্মণের প্রতিচ্ছবিকে তারা ফুটে উঠতে দেখেন। এখানে দেখতে পারবেন একটি শিবলিঙ্গ রয়েছে এবং তার সামনে রয়েছেন নন্দী ভগবান। এই জায়গাটা থেকে আপনি যেমন পাবেন তুঙ্গভদ্রার সম্পূর্ণ সুন্দর একটা ভিউ, ঠিক সেরকম এই জায়গাটা আরও একটি কারণে উল্লেখযোগ্য কারণের পাশেই রয়েছে কোরাকল রাইডের স্টেশন। এখান থেকেই কোরাকল রাইডের যে বোটিং পয়েন্ট, এখান থেকেই সেই বোটগুলো ছাড়ে। কিন্তু যেহেতু কয়েকদিন বৃষ্টি হওয়ায় জল ভীষণ বেড়ে গেছে নদীতে, তাই এই মুহূর্তে ট্যুরিস্টদের জন্য কোরাকল রাইড বন্ধ রয়েছে। আর ঠিক এই জায়গাতেই একদিকে রয়েছে মাতঙ্গ হিল আর ওই যে পাহাড়টা ওটা হলো ঋষিমুখ হিল। আর এইখানেই পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাদেব চক্র দিয়েছিলেন বিষ্ণুকে, সেই কারণেই এই জায়গার নাম হয়েছে চক্রতীর্থ। আর এই দুটো পাহাড় কাছাকাছি চলে আসার ফলেই এই জায়গাতে স্রোতটা বেশি হয়ে গেছে এবং এখান থেকে গতিমুখ বা অভিমুখ চেঞ্জ হয়ে গেছে। এই চক্রতীর্থের একেবারে উল্টো দিকে রয়েছে ভেঙ্কটরামনা মন্দির। এই হলো সেই বিখ্যাত কোদান্দরামা টেম্পল। এই মন্দিরের মধ্যে
একটি ভীষণ দুর্লভ জিনিস রয়েছে, যে একটা পাথরের ওপর এখানে রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি, এবং তার সাথে তাদের সামনে রয়েছেন সুগ্রীব। এইরকম একসাথে রাম, লক্ষ্মণ, সীতা এবং সুগ্রীবের মূর্তি ভারতবর্ষ তথা সারা বিশ্বেই অত্যন্ত বিরল। কোদান্ডারামা মন্দিরের ঠিক পাশেই রয়েছে হস্তগিরি রঙ্গনাথ মন্দির। এই সিঁড়ি দিয়ে সেই মন্দিরে চলে যেতে হয়। হস্তগিরি রঙ্গমাতা মন্দিরের একদম পাশে এই যে ছোট্ট মন্দিরটা দেখছেন, এটা হলো 1 নম্বর বিষ্ণু মন্দির, মানে এই পথের 1 নম্বর বিষ্ণু মন্দির। এইখানে শায়িত বিষ্ণুর প্রতিচ্ছবি দেওয়ালে খোদাই করা রয়েছে, এবং মন্দির চত্বরটা খানিকটা এইরকম। এই বিষ্ণু মন্দিরের গর্ভগৃহে কোনো দেবতার মূর্তি না থাকলেও পাথরের গায়ে এইভাবে দেবতা খোদাই করা ছিল। এই মন্দিরটির অবস্থা একেবারেই ভগ্নপ্রায়। মন্দিরের বিভিন্ন জায়গা থেকে জল চুঁয়ে চুঁয়ে পড়ছিল নিচে। এর ঠিক পাশেই রয়েছে অচ্যুতরায়া পুষ্করিণী, আর এই চত্বরটি হলো অচ্যুতরায়া মন্দির কমপ্লেক্স। এই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটি হলো অচ্যুতরায়া বাজার। এটি হাম্পির প্রধান 4টি বাজারের মধ্যে একটি। আর এই জায়গা থেকে দেখা যাচ্ছে মাতঙ্গ পর্বত। মাতঙ্গ পর্বতের ওপর থেকে কিন্তু চারপাশটা দেখতে অনবদ্য লাগে। সেই দৃশ্যও আমরা দেখাবো আমাদের আজকের ভিডিওতেই, তাই সাথে থাকুন। দূরে দেখা যাচ্ছে অচ্যুতরায়া মন্দির। ওই রাস্তায় আমরা যাব না, আমরা যাব তার ঠিক উল্টো দিকে। এরকম একটি রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে। এই সম্পূর্ণ চত্বরটিকে বলা হয় অচ্যুতরায়াপুরা। এই যে ডান দিকের রাস্তাটা ধরে আমরা এসেছি, আর বাঁ দিকের রাস্তা চলে গেছে অচ্যুতরায়ার দিকে। আর এর ঠিক পাশেই রয়েছে শ্রী বরাহস্বামী টেম্পল বা বরাহ টেম্পল। এই বরাহ মন্দিরটি 13 শতকে বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে নির্মিত হয়েছিল। সেই যুগে এটি একটি উল্লেখযোগ্য উপাসনালয় ছিল। হিন্দু পুরাণ অনুযায়ী বরাহ ছিল বিষ্ণুর 10ম অবতারের 3য় অবতার। তবে বর্তমানে এই মন্দিরে বরাহ দেবের আর কোনো মূর্তি নেই। গর্ভগৃহে এরকম একটি ছোট শিবলিঙ্গ এবং নন্দী ভগবান রয়েছেন। বরাহ মন্দির থেকে বেরিয়ে সামনের সোজা রাস্তা ধরে এগিয়ে আসলে ডান দিকে পড়বে এই রকম একটি মন্দির। এটি হলো 2 নম্বর বিষ্ণু মন্দির। এই মন্দিরটির অবস্থাও একেবারেই ভগ্নপ্রায়। মন্দিরের কিছু কিছু জায়গায় ছাদ এভাবেই ভেঙে পড়েছে, এবং এর ভেতরেও রক্ষণাবেক্ষণের সেরকম কোনো চিহ্ন চোখে পড়ল না। গর্ভগৃহে সেরকম কোনো দেবতার মূর্তি না থাকলেও মন্দির চত্বরটি ঠিক এই রকম লাগছিল। আর এখান থেকে বেরিয়েই সামনে চোখে পড়ল কোটিলিঙ্গের এই বোর্ডটি। এই কোটিলিঙ্গ দেখার আমার খুব ইচ্ছা ছিল, তাই এই জায়গাটি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছিলাম। তুঙ্গভদ্রার জল বেড়ে যাওয়ায় কোটিলিঙ্গ সম্ভবত জলের নিচে ছিল। তবে আপনারা যখন আসবেন এই জায়গায় কোটিলিঙ্গ দর্শন করতে কিন্তু এক্কেবারে ভুলবেন না। এই এনশিয়েন্ট পাথওয়ে ধরে আর কিছুটা এগিয়ে আসলে ডান দিকে ওপরের দিকে রয়েছে এই নরসিংহ মন্দিরটি। আগের দিন যদিও আমরা বিশাল বড় নরসিংহ দেবের মূর্তি দেখেছিলাম, তবে এই মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি চোখে পড়ল না। কিছুটা ওপরের দিকে উঠে গেলে এখানে রয়েছে একটি 2 স্টোরিড মণ্ডপ, আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে অপূর্ব সুন্দর সীতা স্পন্ড বা সীতা ট্যাঙ্ক। রামায়ণের 4র্থ অধ্যায় কিষ্কিন্ধা কাণ্ডে হাম্পির উল্লেখ সর্বত্র পাওয়া যায়, আর হাম্পিতেও সর্বত্র রামায়ণের এরকম নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মনে করা হয় মাতা সীতা এই পুকুরে স্নান করেছিলেন, এবং এখানে পাথরের ওপর খোদাই করা রয়েছে রাম সীতার পদযুগল। একটি বড় পাথরের ওপর শায়িত বিষ্ণুর এরকম মূর্তি খোদাই করা রয়েছে। সীতা ট্যাঙ্কের ঠিক পাশে এই পাথরটিকে ফেলে এগিয়ে আসলেই আমরা প্রবেশ করব সুগ্রীবের গুহাতে।
মনে করা হয় রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, মাতা সীতা রামচন্দ্রকে সাহায্য করার জন্য তার গয়না ফেলে দিয়েছিলেন নিচে, এবং সুগ্রীব সেই গয়না উদ্ধার করে এনে এই গুহাতেই রামচন্দ্রকে দেখিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছেন যে এই গুহার গুরুত্ব বা তাৎপর্য ঠিক কতখানি। রামায়ণের গল্পের মধ্যে এরকম ঘোরাঘুরি করতে করতে আরও একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, এই গুহার গায়ে যে পাথরের দাগগুলি দেখা যাচ্ছে, এটা বিশ্বাস করা হয় মাতা সীতার শাড়ির দাগ। এগুলিকে বলা হয় সীতা সেরাগু। আর আজকে আমরা এই অবধি দর্শন করলাম। ইনস্ক্রাইবড বিষ্ণু টেম্পল, সুগ্রীভাস কেভ, সীতা পন্ড, এই সমস্ত কিছুকে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই অবধি এলাম কারণ এরপর মাত্র 500 মিটার গেলেই কিন্তু আমরা চলে যাব কিংস ব্যালেন্সে এবং তারপরেই বিজয় বিঠলা টেম্পলে। যেহেতু ওই জায়গাগুলো আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, তাই আর ওইদিকে যাচ্ছি না। আজকের মতো মানে আজকে সকালের মতো এই পথে যে কটা মন্দির আর দর্শনীয় স্থান দেখানোর ছিল তা মোটামুটি দেখানো শেষ। এবার আমরা ফেরার পথ ধরব এবং আমরা আমাদের ভিডিওতে আবার চলে যাব আজকের দিনে। আর কোথায় কোথায় যাই আর কি করি দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। বিঠলা মন্দির থেকে বেরিয়ে অটো করে এবার আমরা রওনা দিলাম মাতঙ্গ পাহাড়ের উদ্দেশ্যে। বিঠলা মন্দির থেকে বিরূপাক্ষ মন্দিরের দূরত্ব প্রায় 8.5 কিলোমিটার। আর যাবার পথে দেখে নিলাম এই আরেকটি উল্লেখযোগ্য স্থান, যেটিকে বলা হয় ভোজনশালা। বিজয়নগর রাজপরিবারের কর্মচারীদের খাবারের জন্য এই ভোজনশালার আয়োজন করা হয়েছিল। পাথরের ওপরেই থালা এবং বাটি খোদাই করে রাখা হয়েছে যেখানে খাবার দেওয়া হতো, এবং মাঝখানের এই জায়গা থেকে বয়ে যেত তুঙ্গভদ্রা নদীর জল, যেটি হাত ধোয়ার কাজে ব্যবহার করা হতো। রাস্তার একেবারে পাশে অবস্থিত এই ভোজনশালাটি দর্শন করতে ভুলবেন না। যাতায়াতের পথে যে কোনো সময় এখানে এসে এই অপূর্ব শিল্পকলাটি একবার নিজের চোখে চাক্ষুষ করে যাবেন। আচ্ছা, আজকের এই ভ্রমণের জন্য আমাদের অটো ভাড়া লেগেছিল 1500 টাকা। সবকটি মন্দিরের মধ্যে আপনার কোন মন্দিরটি সবচেয়ে ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা যাচ্ছি মাতঙ্গ হিলে। আজকের দিনের শেষটা আমরা করব মাতঙ্গ হিলের চূড়ায় গিয়ে সূর্যাস্ত দেখে। কিভাবে যাবেন মাতঙ্গ হিলে আমাদের আগের পর্বের ভিডিওতে দেখিয়েছি, কিন্তু যেতে পারিনি। এদিক থেকে এসে মানে বিরূপাক্ষ মন্দিরের সামনে হাম্পি বাজারের মধ্যে থেকে এসে মনোলিথিক বুল এবং অচ্যুতরায়া টেম্পলের দরজাকে বাঁ দিকে রেখে যে রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, ওই রাস্তায় সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে হাম্পির সর্বোচ্চ শৃঙ্গ মাতঙ্গ হিলের টপে। কিছুটা দূর উঠে আসলেই ডান দিকে রয়েছে এরকম একটা মন্দিরের ভগ্নাংশ, সেটাকে ডান দিকে রেখে আর বাঁদিকে একটা বিশাল বড় পাথর রয়েছে, তারপরে আমাদের উঠে যেতে হবে। এরকম ইতিহাস কিন্তু এখানে যত্রতত্র ছড়িয়ে আছে, খুবই অনাদরে। পুরাকালে মাতঙ্গ নামে এক সন্ন্যাসী বাস করতেন এই পাহাড়ের মাথায়। একবার বানররাজ বালি রাক্ষসরাজ দুন্ধুবিকে হত্যা করে তার মৃতদেহ ছুঁড়ে ফেলেছিলেন এই মাতঙ্গ হিলের মাথায়। তাতে ক্রোধান্বিত হয়ে মাতঙ্গ মুনি বালিকে অভিশাপ দেন যে যদি কখনো বালি এই মাতঙ্গ পাহাড়ে আসেন তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। এর বেশ কিছুদিন পরে দুন্ধুবির পুত্র বালিকে নিয়ে আসেন মাতঙ্গ পাহাড়ের একটি গুহায়। বালি তার ভাই সুগ্রীবকে দায়িত্ব দেয় সেই গুহার বাইরে পাহারা দেবার জন্য। তবে সুগ্রীব বালির মৃত্যু সম্পর্কে এতটাই নিশ্চিত ছিলেন, যুদ্ধ শেষ হবার আগেই তিনি ফিরে যান। ক্রোধান্বিত বালি সুগ্রীবকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাকে রাজ্য থেকে বহিষ্কার করেন। তখন সুগ্রীব এসে আশ্রয় নেন রামচন্দ্রের কাছে এবং সুগ্রীবের সহায়তায় রামচন্দ্র দ্বারা বালি নিহত হন। এরপর রামচন্দ্র সুগ্রীবকে কিষ্কিন্ধা নগরের রাজা হিসাবে ঘোষণা করেন। তাই রামায়ণে মাতঙ্গ পাহাড়ের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। আর কথায় কথায় অত্যন্ত বিপদসংকুল এবং ঝুঁকিপূর্ণ একটি ট্রেক করে আমরা এসে পৌঁছেছি মাতঙ্গ পাহাড়ের একদম চূড়ায়। আর এখান থেকে তুঙ্গভদ্রা নদী সহ সম্পূর্ণ হাম্পি আর সাথে মেঘের মধ্যে সূর্যের আলোর বিচ্ছুরণ এক অনাবিল দৃষ্টিনন্দন প্রকৃতিকে ফুটিয়ে তুলেছে। এটি মাতঙ্গ পাহাড়ের মাথায় অবস্থিত বীরভদ্র মন্দির। আর এই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে
চারপাশটা ঠিক এরকমই স্বর্গীয় লাগছিল। এখান থেকে নিচে দেখা যাচ্ছে অচ্যুতরায়া মন্দির কমপ্লেক্স, তার পাশে অচ্যুতরায়া সেলাই বাজার, পুষ্করিণী, যেটা কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম। সেই সম্পূর্ণ চত্বরটি এইখান থেকে কি অদ্ভুত লাগছে একবার দেখুন। তবে সত্যি কথা বলতে সেই সময় আমরা এর সৌন্দর্য উপভোগ করার থেকে ফেরার আশঙ্কা করছিলাম বেশি। যদি আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী না হন তাহলে আমার পরামর্শ থাকবে যে এই জায়গায় আসার কোনো দরকার নেই। আমাদের ভিডিওর মাধ্যমেই এই স্থানের মানস ভ্রমণ করে নিন। মাতঙ্গ পর্বতের মাথায় এটি হলো শ্রী মাতঙ্গ বীরভদ্র মন্দির কমপ্লেক্স। এই মন্দিরটিতে কিন্তু দেবতার বিগ্রহ রয়েছে এবং এখানে নিত্য পূজাও হয়। এটি হলো মাতঙ্গ বীরভদ্র মন্দিরের গর্ভগৃহ এবং দেবতার মূর্তি। এবার আমরা মন্দির কমপ্লেক্স থেকে বেরিয়ে এই সিঁড়ি দিয়ে এই চত্বরের সর্বোচ্চ জায়গায় যাচ্ছি, কিন্তু আকাশে কালো মেঘ দেখে মনের মধ্যেও আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছিল। এই পরিস্থিতিতে যদি একবার বৃষ্টি নামে তাহলে পাথুরে পথ দিয়ে নিচে নামা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাবে। আর এই জায়গায় কিন্তু লোকাল ট্যুরিস্ট ছাড়া আর কোনো পর্যটক নেই। এইটি হলো মাতঙ্গ পাহাড়ের পশ্চিম দিক বা সানসেট পয়েন্ট। এখান থেকে বিরূপাক্ষ মন্দির, তুঙ্গভদ্রা নদী এবং অপূর্ব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। আর এটি হলো মাতঙ্গ পাহাড়ের পূর্ব দিক বা সানরাইজ পয়েন্ট। সত্যি এখান থেকে চারপাশটা দেখে মনে হচ্ছিল অন্য কোনো গ্রহে পৌঁছে গেছি। এই রকম ভূমিরূপ যে পৃথিবীর মাটিতে, আমাদের দেশের মাটিতে রয়েছে তা সত্যি এর আগে জানা ছিল না। তবে আমরা দিনের আলো ফুরিয়ে আসার আগেই নিচে নামার সিদ্ধান্ত নিলাম, কারণ বৃষ্টি নামার সাথে সাথে এখানে রয়েছে প্রচণ্ড বাঁদরের উপদ্রব। আবার এই পাথুরে রাস্তা ধরে আমরা নিচের দিকে নামতে লাগলাম। আমাদের একটাই প্রার্থনা, যাবার পথে বৃষ্টি যেন না আসে। যেহেতু মেঘ করে এসেছিল তাই আজ আর সূর্যাস্ত দেখার খুব একটা সম্ভাবনা ছিল না। তবে এই জায়গায় এসে এখান থেকে যা অভিজ্ঞতা সঞ্চয় করলাম আর যা দেখলাম তা জন্ম জন্মান্তরেও ভুলব না। নামতে নামতে দেখলাম মেঘের মধ্যে থেকে সূর্য হেসে উঁকি দিচ্ছে। তবে একটা কথা বলতে পারি, আপনারা যদি পুরোটা নাও উঠতে পারেন, কিছুটা উঠলেও সেখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ পাবেন। যাক, যাওয়ার পথে সূর্যাস্তটা দেখা হয়েই গেল। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি হাম্পির অন্তিম এবং শেষ পর্ব নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।